আপনি কি কখনো এমন কোনো সিরিয়াল কিলারের নাম শুনেছেন যার তালিকায় আছে ৬০০রও বেশি ভিকটিম? বেছে বেছে শুধু কুমারী মেয়েদেরকেই হত্যা করতেন তিনি। আরও আশ্চর্যের বিষয়, হত্যাকারী নিজেও একজন সম্ভ্রান্ত পরিবারের নারী। এমনকি গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে তাকে ঘোষণা করা হয়েছে দ্য মোস্ট প্রলিফিক ফিমেল মার্ডারার ইন হিস্ট্রি। আর সেই সাথে সাধারণ মানুষের কাছে তিনি হয়ে ওঠেন দ্য ব্লাড কাউন্টেস নামের এক কিংবদন্তি। ইতিহাসে শাসনকর্তাদের হাতে সাধারণ মানুষের রক্ত তো ঝরেছে অনেক, কিন্তু তাদের যদি একটি তালিকা করা হয় তবে সেখানে সবাইকে ছাপিয়ে সারির একদম প্রথম স্তরেই স্থান পাবেন এই রাজকীয় নারী। আর তার কাছে এই পৃথিবীর সব থেকে প্রিয় জিনিস নাকি ছিল কুমারী মেয়ের রক্ত। এমন কাহিনী পৃথিবীর ইতিহাসে মানুষ খুব কমই দেখেছে। তিনি ছিলেন হাঙ্গেরির এক অভিজাত নারী যার নাম এলিজাবেথ ব্যাথরি। কিন্তু তার সৌন্দর্য, শিক্ষা ও বুদ্ধিমত্তার আলোকিত অবয়বের পেছনে বাস করত এক ভয়ঙ্কর অন্ধকার। কথিত আছে চিরযৌবন ধরে রাখার জন্য কুমারী মেয়েদের রক্তে স্নান করতেন এলিজাবেথ। কিন্তু প্রশ্ন হচ্ছে, এলিজাবেথের বিরুদ্ধে করা এত এত অভিযোগ কি আসলেই সত্য, নাকি তিনি ছিলেন রাজ দরবারের ষড়যন্ত্রে ফেঁসে যাওয়া এক নিরপরাধ নারী যার সৌন্দর্য ও সম্পদই হয়ে উঠেছিল তার সর্বনাশের কারণ? আসসালামু আলাইকুম, আমি রাহাজ জুবায়ের, আর আমাদের আজকের ভিডিওর টপিক দ্য মিস্ট্রিজ বিহাইন্ড এলিজাবেথ ব্যাথরি। চলুন তবে শুরু করা যাক। এলিজাবেথ ব্যাথরির জন্ম 1560 সালের 7 আগস্ট হাঙ্গেরির নির্বাটন নামক অঞ্চলে। তৎকালীন সময়ে হাঙ্গেরিতে বেশ কিছু অভিজাত পরিবার ছিল যারা সম্পদের প্রাচুর্যের কারণে অনেক ক্ষেত্রে রাজবংশের থেকেও ক্ষমতাধর ছিল। এমনকি রাজা তাদের কাছ থেকে বিশেষত যুদ্ধের সময় ঋণ পর্যন্ত নিতেন। ব্যাথরি পরিবার ছিল ঠিক তেমনই একটি অভিজাত পরিবার। তার বাবা ব্যারন জর্জ ব্যাথরি ছিলেন ট্রান্সিলভেনিয়ার এক উচ্চপদস্থ অভিজাত ও রাজ পরিষদের সদস্য। মা অ্যানা ব্যাথরি ছিলেন ওই সময়ের প্রিন্স অফ ট্রান্সিলভেনিয়া স্টিফেন ব্যাথরির আত্মীয়া। এই স্টিফেন কিন্তু পরবর্তীতে পোল্যান্ডের রাজা হয়েছিলেন। শিশুকালে এলিজাবেথ বেশ স্বাভাবিক অন্যান্য অভিজাত শিশুদের মতোই বড় হচ্ছিলেন, কিন্তু এই স্বাভাবিক অবস্থার পরিবর্তন ঘটে যখন তিনি বেশ কয়েকবার খিঁচুনিতে আক্রান্ত হন। আর এই রোগে ভোগার পর থেকেই তার মানসিকতা ও চিন্তায় ব্যাপক পরিবর্তন আসতে শুরু করে। তৎকালীন যুগে অভিজাত পরিবারের চাকরদের সাথে নির্মম ব্যবহার করা হতো। তাদের ছোট থেকে ছোট ভুল বা অপরাধের কারণেও তাদের ভোগ করতে হতো অমানবিক নির্যাতন, আর এটা আইনসিদ্ধও ছিল। তবে একেবারে মেরে ফেলাটা আইন বিরুদ্ধ হলেও অভিজাত শ্রেণী সেটা কতটুকু কেয়ার করতেন তা খুব সহজেই অনুমান করা যায়। এবং এই অত্যাচারগুলো খুব স্বাভাবিকভাবেই এলিজাবেথ নিজের স্বচোখে দেখতেন। কিছু কিছু ঐতিহাসিকের মতে ছোটবেলাতেই তিনি এক চাকরকে তার শাস্তিস্বরূপ ঘোড়ার সাথে বেঁধে টেনে নিয়ে ছিন্ন বিচ্ছিন্ন হতে দেখেছিলেন। 15 বছর বয়সে 1575 সালের 8 মে এলিজাবেথের বিয়ে হয় ফ্রান্সিস নাদাজদি নামে এক তরুণের সাথে। ফ্রান্সিস ছিলেন হাঙ্গেরির সেনাবাহিনীর এক বীর যোদ্ধা। অটোমানদের বিরুদ্ধে চলতে থাকা যুদ্ধে তিনি অংশ নিয়েছিলেন। তার বীরত্বের জন্য তাকে ব্ল্যাক নাইট অফ হাঙ্গেরি উপাধি দেওয়া হয়। বিয়ের পর এই দম্পতি বিয়ের উপহার হিসেবে পাওয়া জেস্থে দুর্গে তাদের নতুন সংসার শুরু করেন। এই দুর্গটি বর্তমানে স্লোভাকিয়ার ক্যাস্টিস গ্রামের পাশে অবস্থিত। এই দম্পতির 6 জন ছেলেমেয়ের কথা জানতে পারা যায়, যাদের মধ্যে কেবল অ্যানা, ক্যাটলিন আর পল, এই 3 জন ছাড়া আর সবাই অপ্রাপ্ত বয়সেই মারা গিয়েছিল। শোনা যায় এই ফ্রান্সিস নাদাজদি কিছুটা নিষ্ঠুর স্বভাবের ছিলেন। তার অদ্ভুত বিভিন্ন শখের মধ্যে অন্যতম ছিল চাকর বাকরদেরকে নির্যাতনের নানা রকম উপায় আবিষ্কার করা। যেমন কিছু সূত্র মতে একবার তিনি নাকি এক নারী ভৃত্যের গায়ে মধু মাখিয়ে দিয়েছিলেন শুধুমাত্র এটা দেখতে যে পিঁপড়া কিভাবে সেই শরীরটাকে ক্ষতবিক্ষত করে। আর মজার ব্যাপার, এই সকল কর্মকাণ্ডে তিনি সঙ্গী হিসেবে সব সময় এলিজাবেথকে তার সাথেই রাখতেন। ফ্রান্সিসের বেশিরভাগ সময় যুদ্ধক্ষেত্রেই কাটত। এমন এক যুদ্ধ শেষে তিনি 1603 সালে অসুস্থ অবস্থায় ঘরে ফেরেন এবং ঠিক 1 বছর পর 1604 সালের জানুয়ারির 4 তারিখে
মারা যান তিনি। এরপর থেকেই প্রচণ্ড একাকিত্বে ভোগা শুরু করেন এলিজাবেথ, আর এরই সাথে যেন তার অত্যাচারের মাত্রাও বাড়তে থাকে। প্রথম দিকে তিনি দাসীদের ছোট খাটো ভুলের জন্য শাস্তি দিতেন, কিন্তু পরবর্তীতে এই শাস্তি পরিণত হতে থাকলো যেন এক নৃশংস খেলায়। ঐতিহাসিক তথ্য অনুযায়ী তিনি তার দাসীদের গায়ে গরম লোহার ছিপি বসাতেন, সূঁচ ঢুকাতেন আঙুলে, বা ঠান্ডায় বাইরে দাঁড় করিয়ে রাখতেন যতক্ষণ না তারা অজ্ঞান হয়ে যেত। এর কিছুদিন পর থেকেই দুর্গের আশেপাশে তরুণী মেয়েদের মৃতদেহ পাওয়া যেতে লাগলো, কিন্তু তৎকালীন হাঙ্গেরির নিম্ন শ্রেণীর মানুষের পক্ষে এলিজাবেথের বিরুদ্ধে আওয়াজ তোলা একদমই সম্ভব ছিল না। ঠিক এই ঘটনাগুলোর পর থেকেই এলিজাবেথের নামে নানান রকম ভয়ানক গল্পগাথা মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়তে থাকে। তার মধ্যে সেই সময়ের সব থেকে বিখ্যাত ও আলোচিত ঘটনাটাই এ পর্যায়ে আপনাদের বলা যাক। কথিত আছে একবার এক দাসী এলিজাবেথের চুল আঁচড়াচ্ছিলেন। ততদিনে এলিজাবেথ মধ্যবয়স্ক এক নারী। তো সেই দাসী চুল আঁচড়ানোর সময় ভুলক্রমে এলিজাবেথের মাথায় সামান্য টান দেয়, আর এতেই প্রচণ্ড রেগে যান তিনি। রাগের বশবর্তী হয়ে তিনি সেই দাসীকে প্রচণ্ড জোরে আঘাত করেন। সেই আঘাতে দাসীর মুখ থেকে রক্ত ছিটকে এলিজাবেথের হাতের ওপর এসে পড়ে। রক্ত মুছতে যে এলিজাবেথ দেখলেন যেখানটায় রক্ত লেগেছিল সেখানের ত্বক যেন আগের থেকে একটু বেশি মসৃণ লাগছে, আর সেখান থেকেই তিনি বিশ্বাস করতে শুরু করেন কুমারী মেয়ের রক্তে স্নান করলে হয়ে ওঠা যাবে অনন্ত যৌবনা। এই ব্লাড বাথ আচারবিধি শুরু করার পর থেকেই তরুণী মেয়েদের মৃতদেহ পাওয়ার সংখ্যাটাও ভয়ঙ্করভাবে বেড়ে যায়। 1609 সালে একটি স্কুল খোলেন এলিজাবেথ। এখানে গ্রামের উচ্চবিত্ত পরিবারের মেয়েরা টাকার বিনিময়ে সমাজের উঁচু শ্রেণীর আদব কায়দা শিখতে পারত। কিন্তু স্কুল খোলার মাত্র 3 সপ্তাহের মধ্যেই অভিযোগ আসতে থাকে এলিজাবেথ সেই স্কুলের সকল শিক্ষার্থীকেই নাকি হত্যা করেছেন। ধনী পরিবারের মেয়েরা নিখোঁজ হওয়ার কারণে এইবার নড়ে চড়ে বসে প্রশাসন। নালিশ চলে যায় সোজা তৎকালীন রাজা ম্যাথিয়াসের কানে। 1610 সালের মার্চ মাসে এই ঘটনা তদন্তের দায়িত্ব পান এলিজাবেথের মৃত স্বামীর বন্ধু জর্জ থুর্চ। ঠিক এই বছরই কিন্তু ঢাকাকে প্রথমবারের মতো বাংলার রাজধানী ঘোষণা করা হয়। কিন্তু সেই গল্প না হয় আরেকদিন হবে। ফেরত আসা যাক আমাদের আজকের টপিকে। কথা হচ্ছিল এলিজাবেথের মৃত স্বামীর বন্ধু জর্জ থুর্চকে নিয়ে। তিনি খুব অল্প সময়ের মধ্যেই তার তদন্ত নানান সাক্ষী সাবুত জোগাড়ের মাধ্যমে এলিজাবেথের বিরুদ্ধে প্রমাণ জোগাড় করে ফেলেন। তার অভিযোগপত্রের মাধ্যমে জানা যায় তিনি তার দলবল নিয়ে 1610 সালের 29 ডিসেম্বর জেস্থে দুর্গে প্রবেশ করেন। সেখানের একটি পাতাল ঘরে তিনি কয়েকজন বন্দি মেয়েকে খুঁজে পান, যার মধ্যে 2 জন মারা যায়। তিনি আর দেরি না করে এলিজাবেথ ও তার সহযোগী ইলোনা, ক্যাটরিনা, ডরোথি আর ফিকোকে গ্রেফতার করেন। এলিজাবেথের সহযোগীদেরকে জিজ্ঞাসাবাদ করে জানা যায় ভয়ানক সব তথ্য। এলিজাবেথের হত্যাকাণ্ডের প্রথম শিকার নাকি ছিল স্থানীয় এক কৃষকের মেয়ে। পরবর্তীতে আস্তে আস্তে তিনি সমাজের উঁচু শ্রেণীর পরিবারের দিকেও হাত বাড়ান। এমনকি বিভিন্ন স্থানে বেড়াতে গিয়েও তিনি তার এইসব কর্মকাণ্ড জারি রেখেছিলেন। এলিজাবেথ নাকি তার নিজের মেয়েদেরকেও একই শিক্ষা দিয়েছেন। কথিত আছে তিনি তার ছোট মেয়ে ক্যাটলিনকে নিজের হাতে খুনের সবক দিয়েছিলেন। সে যাই হোক, খুব তাড়াতাড়ি অভিযুক্তদেরকে শাস্তি দেওয়ার ব্যবস্থা করা হয়। দুর্গের খুব কাছেই একটি মঞ্চ তৈরি করা হয়। ইলোনা আর ডর্কোকে সবার সামনে প্রথমে প্রচণ্ড নির্যাতন করা হয়, তারপর জীবন্ত ফেলে দেওয়া হয় আগুনে। ফিকো নামক সহযোগী প্রমাণ করতে পেরেছিল যে সে তার মালিক অর্থাৎ এলিজাবেথের নির্দেশ পালন করতে বাধ্য হয়ে তার সঙ্গী হয়েছিল। তাই তাকে নির্যাতন না করে শুধুমাত্র শিরশ্ছেদের মাধ্যমেই মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। শোনা যায় মাজেরোভা নামক এক নারী, যাকে স্থানীয় লোকেরা ডাইনি মনে করত, সেই নাকি এসব হত্যাকাণ্ড করতে এলিজাবেথকে প্ররোচনা দিতেন। যদিও থুর্য তার বিরুদ্ধে সলিড কোনো প্রমাণ পাননি, কিন্তু এক্ষেত্রে বিচারের দায়িত্ব স্থানীয় লোকেরাই তাদের হাতে তুলে নেয়। এলিজাবেথের সহযোগীদের মৃত্যুদণ্ডের মাত্র 2 সপ্তাহ পরেই স্থানীয়রা মাজেরোভাকে জীবন্ত আগুনে পুড়িয়ে মেরে ফেলে। কিন্তু এলিজাবেথ কিন্তু মৃত্যুদণ্ড থেকে বেঁচে যান। শোনা যায় তার স্বামী মৃত্যুর আগে তার বন্ধু, যিনি এই পুরো ঘটনা তদন্ত করছিলেন অর্থাৎ
জর্জ থুরচোকে নাকি তার বিধবা হতে যাওয়া স্ত্রী ও সন্তানদের দেখে রাখার অনুরোধ করেছিলেন। আর তাই নাকি থুরচো রাজা ম্যাথিয়াসকে অনেক বলে কয়ে এলিজাবেথের মৃত্যুদণ্ড রহিত করতে সক্ষম হন। কিন্তু এলিজাবেথের সুদিন শেষ হয়ে এসেছিল। তার স্থায়ী ঠিকানা হয় দুর্গের একটি ঘর, যেখানে তাকে ঘরবন্দি করে রাখা হয়। আর এখানেই 1614 সালের 21 আগস্ট তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। তার মৃতদেহের পাশে পড়েছিল কয়েক প্লেট খাবার, যেগুলো দরজার নিচ থেকে তার ঘরে ঠেলে দেওয়া হতো। কিন্তু তিনি শেষ দিকে তার খাবার স্পর্শ পর্যন্ত করতেন না। আর এভাবেই জীবনাবসান ঘটে কিংবদন্তি ব্লাড কাউন্টেসের। শোনা যায় এলিজাবেথ নাকি মোট 650 জন নারীকে হত্যা করেছিলেন এবং এর তালিকা তিনি নিজের ডায়েরিতে লিপিবদ্ধ করেছিলেন, যদিও সেই ডায়েরির অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি কখনোই। তার জীবন ও তার কর্মকাণ্ড নিয়ে থিওরি দাঁড় করানো হয়েছে অনেক, যেমন তিনি নাকি মূলত ভেষজ ঔষধের ব্যাপারে আগ্রহী ছিলেন, আর সেগুলোই নাকি প্রয়োগ করতেন তার অসুস্থ দাসীদের ওপর। আবার অন্যদিকে তৎকালীন রাজা ম্যাথিয়াসের ঘাড়ে ঝুলছিল এলিজাবেথের কাছ থেকে নেওয়া বেশ বড় পরিমাণের ঋণের বোঝা। তার উপর এলিজাবেথের সম্পদের ওপর লোভ ছিল তার কাছের কিছু আত্মীয়ের। কে জানে, হয়তো এলিজাবেথের বিরুদ্ধে করা সকল অভিযোগই সত্য, হয়তোবা মিথ্যে, হয়তো আসলেই তিনি শিকার এক গভীর ষড়যন্ত্রের। কিন্তু সত্য যেটাই হোক, সেটা প্রমাণ করার উপায় কি এতগুলো বছর পর আর আমাদের নাগালে রয়েছে? আপনাদের কি মনে হয়? কেমন লাগলো আমাদের আজকের ভিডিওটি জানাতে একদম ভুলবেন না। আর এমনই রোমাঞ্চকর, অপার্থিব, প্রহেলিকাময় সব তথ্যে পরিপূর্ণ ভিডিও মিস করতে না চাইলে সাবস্ক্রাইব করে ফেলুন আমাদের চ্যানেলটিকে, আর ফলো করতে ভুলবেন না আমাদের ফেসবুক পেজটি। দেখা হচ্ছে আগামী ভিডিওতে। টিল দেন, লাইটস আউট।